সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এই বিষয়টি সমসাময়িক একটি বিষয়টি চূড়ান্ত করা হয়েছে প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ, এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। প্যারালাইসিস যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে খুবই কমন একটি ইস্যু, একটি বার্নিং ইস্যুও আমরা ধরে নিতে পারি। প্যারালাইসিস বলতে আমরা যেটি বুঝে থাকি যে অবশ হয়ে যাওয়া বা শরীরের কোনো একটি অংশ অবশ হয়ে যাওয়া। বিশেষজ্ঞ একজন চিকিৎসক হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আপনাকে ধন্যবাদ। আমরা খুব সহজ করে দিই প্যারালাইসিস জিনিসটা। কমন কিছু রোগের নাম আমি বলি, যেমন স্ট্রোক। আমরা সবাই জানি যে স্ট্রোক, তো স্ট্রোক থেকে প্যারালাইসিস হতে পারে। যেমন জিবিএস, একটা মানে গুইলিয়ান বেরি সিনড্রোম, তা থেকে প্যারালাইসিস হয়। যেমন মায়োপ্যাথি, মাসেল ডিজিজ, তা থেকে প্যারালাইসিস হয়। এটার আবার বিভিন্ন আছে, যেমন ডিএমডি বলে, ডুসিনি মাসকুলার ডেস্ট্রফি, বিভিন্ন টাইপস আছে। তারপরে হচ্ছে মোটর নিউরন ডিজিজ, আমরা এমএনডি, মোটর নিউরন ডিজিজ, তা থেকে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়। মুখ বেঁকে যাওয়া অনেক সময় আমরা বেলস পলসি বলি, যেমন আপনাদের দাঁতের, এটা প্রায়ই কমন, হ্যাঁ, মুখ বেঁকে যাওয়া রোগী আসে, ইয়াং রোগী হয়, এটা একেবারে কমন। তারপর হচ্ছে বিভিন্ন টিউমার, ক্যান্সার, তারপরে হচ্ছে মেরুদণ্ডের কোনো ইনজুরি, মস্তিষ্কের কোনো ইনজুরি, আঘাত, ট্রমা, তা থেকে প্যারালাইসিস হয়। এই যে কয়েকটা কারণ বললাম, এগুলো হচ্ছে কমন। এখন প্যারালাইসিসটা কি হতে পারে? হয়ে যেতে পারে শরীরের একটা অংশ টোটালি মানে নড়াচড়া না করা, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি মোটর ফাংশন ইম্পেয়ারমেন্ট বা মোটর বা সেন্সরি, একসাথে হতে পারে, মানে অনুভূতিও চলে যেতে পারে, আবার মুভমেন্টও সে হারিয়ে ফেলতে পারে। হতে পারে যে কোনো একটা হাত, হতে পারে একটা আঙ্গুল, হতে পারে যে বললাম মুখ, এক পাশ শুধু মুখ বাঁকা হয়ে গেল, বা চোখে প্রবলেম দেখা দিল, হতে পারে পায়ের পাতা, শুধু একটা পাতা, আবার অনেকের ক্ষেত্রে 4 হাত পা, একেবারে আমরা বলি কোয়াড্রিপ্লেজিয়া বা কোয়াড্রিপ্যারেসিস, 4 হাত পা, বা অনেকের 2 পা নিচের অংশ বলি প্যারাপ্লেজিয়া বা প্যারাপ্যারেসিস ডেভেলপ করতে পারে। এই অল আর হচ্ছে আপনার প্যারালাইসিস, বা বাংলা আমরা অনেক সময় বলি পক্ষাঘাতগ্রস্ত, বা মুভমেন্ট ডিসঅর্ডার, বা মুভমেন্ট হারিয়ে ফেলা, বা সেন্সরি এবং মুভমেন্ট এট এ টাইমে হতে পারে ডিসঅর্ডার বা হারিয়ে ফেলা, এটি হচ্ছে প্যারালাইসিস। আচ্ছা, অনেকগুলো সমস্যার কথা আপনি যেরকমটা বলছিলেন, স্ট্রোক একটি কারণ, জিবিএস এর কথা বললেন, বেলস পলসি এর কথা বললেন। স্ট্রোকের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি যে অনেক ক্ষেত্রেই আসলে দেখা যায় যে স্ট্রোকের যে রোগীরা আছে তারা প্যারালাইসিসের দিকে অনেক সময় যায় না, অনেক সময় যায়। ঠিক কোন সময় আসলে প্যারালাইসিসের দিকে তারা যেতে পারে? জি, ধন্যবাদ। আসলে স্ট্রোক 2 টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। রোগ মস্তিষ্কে যদি কোনো কারণে ব্লিডিং ডিসঅর্ডার হয় বা রক্ত চলাচল নালীর প্রবলেম হয়, সাধারণত হেমোরেজিক বেশিরভাগ রোগী কিন্তু প্যারালাইসিস গ্রস্ত হয়। আর যেটা ইসকেমিক যে রোগটা, এই ক্ষেত্রে কম পরিমাণ রোগী আপনার প্যারালাইসিস ইসকেমিকও হয়, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় রিকভারিটা খুব দ্রুত হয়। এখন একটা ট্রিটমেন্ট বের হয়ে গেছে স্পেশালি ইসকেমিক রোগীর ক্ষেত্রে, যদি 4 ঘন্টার মধ্যে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে রক্ত চলাচল নালী যে বন্ধ হয়ে যাওয়ার, এটার একটা ইনজেকশন বের হয়েছে, খুব দ্রুত যদি দেওয়া যায় তাহলে কিন্তু 100% রোগী রিকভারি হয়। কিন্তু এটা খুব টাফ, কারণ হচ্ছে ডায়াগনোসিস একটা ইম্পর্টেন্ট। কেন সে প্যারালাইসিস হলো এটা আইডেন্টিফাই করে দেন যদি ইসকেমিক হয়ে থাকে আপনাকে ইনজেকশনটা দিতে হয়। তবে বেশিরভাগ রোগী কিন্তু আলটিমেটলি পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে পড়ে। সেটা আপনার হতে পারে, ধরেন একটা হাত, হতে পারে এক সাইড, কারো হচ্ছে খুব বেশি, কারো কম, কেউ ইভেন কি আইসিইউতেও থাকে দীর্ঘদিন ধরে এই স্ট্রোকের পরবর্তী। আচ্ছা, আপনি যেরকমটা শরীরের বিভিন্ন অংশের কথা বললেন যে হাতে পায়ে বা মুখে আসলে অবশ হয়ে যেতে পারে, আর কি কোনো স্পেসিফিক কোনো অংশ আছে শরীরের যেখানে প্যারালাইসিসের ফলে প্রভাব পড়তে পারে? হ্যাঁ, প্যারালাইসিসের সাথে যেটা আমরা বললাম মোটর ফাংশন তো যেমন হতেই পারে, তার
অন্যান্য যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমগুলো অকেজ হয়ে যেতে পারে। যেমন স্পিচ প্রবলেম হতে পারে, কথা বলতে, চোখে দেখতে তার সমস্যা হতে পারে। তারপরে এগুলোকে আমরা কিন্তু লক্ষণ হিসেবেও আসলে কনসিডার করতে পারি যে অবশ্যই একজন রোগী যখন স্পিচ প্রবলেম হচ্ছে বা এরকম কিছু, সেগুলো সম্পর্কেও যদি আমাদের কিছু ধারণা দিতেন। অবশ্যই আমি আগে বলছি যে পাশাপাশি আর কি সমস্যা হতে পারে। যেমন প্রস্রাব পায়খানা, সে ইনকন্টিনেন্স হতে পারে, যে ধরে রাখতে পারছে না, বা প্রস্রাব পায়খানা আটকিয়ে গেল, হচ্ছে না দীর্ঘদিন, এটা কিন্তু একটা মানে ওয়ান টাইপ অফ প্যারালাইসিসের আপনার লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশনের প্রবলেম, যে আপনি ভুলে যাচ্ছেন, আপনি চিনছেন না কাউকে, এখন দিন না রাত, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। মুখ বেঁকে যাওয়া হঠাৎ করে। তারপরে হচ্ছে পারসেপশনের প্রবলেম হতে পারে, যে সে ঠান্ডা গরম বুঝতে পারছে না যে কি হচ্ছে। যেমন দীর্ঘমেয়াদী যারা ডায়াবেটিস আক্রান্ত, ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীর সেম প্রবলেম, হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে বা পুড়ে গিয়েছে, সে নিজেই জানে না। সো দিস ইজ ওয়ান টাইপ অফ প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত। তো এই যে লক্ষণগুলা, এটা এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে এক রকম হতে পারে, জিবিএস এর ক্ষেত্রে আরেক রকম হতে পারে। যেমন জিবিএস একেবারে দিব্যি সুস্থ একটা মানুষ, কোনো লক্ষণ নাই, হঠাৎ করে সে দেখবে যে আস্তে 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 তার মানে কয়েক ঘন্টা এবং মানে 1-2 দিনের মধ্যে শরীরের মানে অ্যাসেন্ডিং বলি আমরা, প্রক্সিমাল মানে ডিস্টাল টু প্রক্সিমালের দিকে আস্তে আস্তে পায়ের পাতা অবশ আস্তে আস্তে শরীরের উপরে অংশে চলে আসবে খুব দ্রুত। তাহলে এটা এক প্রকারের লক্ষণ। স্ট্রোকের ক্ষেত্রে আবার আরেক প্রকারের লক্ষণ হতে পারে। মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে আরেক রকম লক্ষণ দেখা দিতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে আরেক রকম। মাসেল ডিজিজ যেমন আমরা প্রায় পাই মায়োপ্যাথি বা ডিএমডি, ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি। ইয়াং বাচ্চা স্কুল যায়, দৌড়াদৌড়ি করে, সবই ঠিক আছে, আস্তে 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 সে মার কাছে কমপ্লেন করছে বা মা বাবা খেয়াল করছে, সে নিচ থেকে বসতে উঠে ধরে হাঁটু মানে আমরা বলি গোয়ার্স সাইন, হাঁটু ধরে সে উঠছে। কেন এটা হচ্ছে? ভাবছে হয়তো একটু দুর্বল, খাবার কম খাচ্ছে, এরকম কিছু। কিন্তু পরে যখন আমরা এটা টেস্ট করে ডাক্তারের কাছে আসে, দেখা যায় যে তার মাসেল ডিজিজ হয়েছে। সো প্রতিটা কেস, রোগ এবং লক্ষণ প্রকাশ ভিন্ন রকম। এবং প্যারালাইসিস সেটা পুরো ওভারঅল বডিতে হতে পারে, একটা অংশ হতে পারে, একটা মাসেলে হতে পারে, এবং সেন্সরি মোটর দুইটো হতে পারে, বা শুধু মোটর হতে পারে, বা শুধু প্যারালাইসিস সেন্সরিও হতে পারে। মানে এটা একটা বিশাল সাবজেক্ট, এবং বিভিন্ন কারণে বিভিন্ন রোগে বিভিন্নভাবে মানুষ উপসর্গগুলা প্রকাশ পাইতে পারে। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাইবো যে আপনি যেরকমটা বলছিলেন যে পরীক্ষার কথা বা ডায়াগনোসিসের কথা, সেই পরীক্ষাগুলো কি আসলে অ্যাভেলেবল কিনা সেই বিষয়ে জানতে চাইবো। এবং আমাদের প্রান্তিক পর্যায়ে আসলে রোগীরা যারা আছেন তারা কি এই চিকিৎসাগুলো ভার বহন করতে তারা সক্ষম কিনা? খুবই গুরুত্বপূর্ণ। মানে এই প্যারালাইসিস সংক্রান্ত যে কোনো ডায়াগনোসিস বা রোগ নির্ণয় আমাদের প্রান্তিক লেভেলের ডাক্তাররা তারা যথেষ্ট অভিজ্ঞ, এবং আমাদের বাংলাদেশে যে কোনো জেলা বলেন, যে কোনো থানায় বলেন, পর্যাপ্ত ডাক্তার আছে এবং আমাদের ডায়াগনস্টিক টুলস আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন আগের অবস্থানে নেই। উই ক্যান ডায়াগনোসিস বা উই ক্যান ডায়াগনোস এনি ডিজিজ ডিসঅর্ডার বাংলাদেশে। আমাদের এমন কোনো দেশের সাপোর্টের কোনো প্রয়োজন নেই। আমাদের সকল ব্যবস্থা বাংলাদেশে আছে এবং প্রতিটা জায়গায়, এবং অবশ্যই রাজধানী শহর তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি যদি বলেন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এনসিভি একটা টেস্ট করি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফি, আমাদের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছে, আমাদের জেলা লেভেলে এখন হচ্ছে, বিভাগীয় শহরগুলোতে আছে। আপনি যদি বলেন সিটি স্ক্যান ব্রেনের জন্য, আমরা স্ট্রোক আইডেন্টিফিকেশনের জন্য, আপনি যদি এমআরআই এর কথা বলেন, আমাদের মানে প্রতিটা জেলায় এখন কিন্তু সিটি স্ক্যান মেশিন আছে। এটা প্রাইভেটলি বলেন, ইভেন কি গভর্নমেন্ট লেভেলেও আমাদের মেডিকেল কলেজগুলোতে তো অ্যাভেলেবেল। আপনি প্যারালাইসিসের জন্য যদি ব্লাড টেস্টের কথা বলেন, যে কোনো ডিজঅর্ডার, যেমন আমরা মায়োপ্যাথি একটা টেস্ট করে থাকি, অ্যালডোলেস টেস্ট বা সিপিকে, ক্রিয়েটিনিন ফসফোকাইনেস, এই লেভেলটা অনেক বেড়ে যায় এই বাচ্চাদের ক্ষেত্রে, বা এই জাতীয় ডিসঅর্ডার বয়স্কদের হয়, তখন এই পরীক্ষাগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনি মাসেল বায়োপসি বলেন, মানে প্যারালাইসিস আইডেন্টিফিকেশনের জন্য এনি টেস্ট আমরা বাংলাদেশে মানে সক্ষম। এবং উল্টো বাংলাদেশের চিকিৎসা খরচ
ডায়াগনস্টিক টুলসের খরচ পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কম। আমি আপনাকে এটি নিউজের মাধ্যমে চ্যালেঞ্জ, আপনার পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের দেশে ডায়াগনস্টিক টুলসের খরচ কম, চিকিৎসা খরচ তো আরও কম, ঔষধের দামও আমাদের দেশে অনেক কম। মানে আপনি যদি তুলনা করেন ট্রিটমেন্টের ক্ষেত্রে যে প্রান্তিক মানুষ কি করবে বা কি, আপনি তো কম্পারেটিভ স্টাডি বলতে হবে যে পৃথিবীর অন্য দেশে কি আমাদের দেশে কি। আমরা সকল জিনিস থেকে আমরা সক্ষম এবং আমাদের সকল আপনার চিকিৎসা খরচ অনেক কম। এবং আপনি আরও কম্পারেটিভ স্টাডি আপনি থাইল্যান্ডের সাথে করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে বাংলাদেশে 10 গুণ কম খরচ, ইন্ডিয়ার থেকে 3 গুণ খরচ কম বাংলাদেশে। এটি অত্যন্ত আশার একটি কথা। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চাইবো আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা তারপরে আবারও আপনার সাথে যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা নিয়ে। সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ অতিথি। এবার আমরা শুরুতেই একটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন এসেছে, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আসলে আমরা নিচ্ছি। আমাদেরকে মোহন খান গাজীপুর থেকে তিনি জানতে চেয়েছেন, স্যার, প্রথমে আমার মুখ বাঁকা হয়ে গিয়েছিল, পরে কিছুটা সোজা হলেও এখন আস্তে আস্তে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো বাম পাশ হেলে যাচ্ছে। এই সমস্যার কারণ এবং করণীয় কি, দয়া করে যদি বলতেন। এটা দেরি করা যাবে না, আমি মনে করি যে এটা স্ট্রোকের প্রাইমারি লক্ষণ ছিল। উনি যেটা বলছে মুখ বেঁকে যাওয়া, এটা আমরা স্ট্রোকের অনেকগুলা প্রাইমারি কিছু আছে, যেমন ডিসওরিয়েন্টেশন, মানুষ চিনতে অসুবিধা, মাথা ঘুরানো, এটা কমন প্রাইমারিলি হয়। মুখ একটু বেঁকে যাওয়া, দেন আস্তে আস্তে এই যে এক সাইড টোটালি প্যারালাইসিস হয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয় উনি দেরি না করে লোকালি উনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারে। ওখানে আমাদের অ্যাভেলেবেল গাজীপুরে নিউরোলজিস্টরা আছেন, বা একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখিয়ে উনি প্রয়োজনে মাথার একটা এমআরআই বা সিটি স্ক্যান করে দেখতে পারে। আমার মনে হয় দেরি না করে উনি এটা করে ফেলুক। এটা আমার কাছে মনে হচ্ছে প্রাইমারিলি স্ট্রোকের লক্ষণ, এবং ইসকেমিক স্ট্রোকের লক্ষণটাই এরকম সাধারণত। আচ্ছা, আমাদের বিষয়টা যেরকম আজ চূড়ান্ত করা হয়েছে প্যারালাইসিস আর আধুনিক চিকিৎসা নিয়ে, আধুনিক চিকিৎসাগুলো আসলে কি হয়ে থাকে সেই বিষয়ে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। আসলে প্যারালাইসিস এটা শুনলে সবাই ভয় পায়, বা হয়ে গেলে ভয় পায়। হয়ে গেলে একটা গুরুত্বপূর্ণ লোকও আপনার পরিবারের কাছে বোঝা হয়ে গেলে, একটা গুরুত্বপূর্ণ লোক, যে লোক কিছুদিন আগেও সংসারের হাল ধরেছে, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, সমাজ এবং রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছে, যখন সে অসুস্থ হয়ে পড়ল স্পেশালি প্যারালাইসিসের মতো, তখন পরিবার, সমাজ, রাষ্ট্র সবার জন্য সে এখন একটা বোঝা হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা তখন সে অপচিকিৎসার শিকার হয়, পরিবার দ্বারা, সমাজ দ্বারা বিভিন্নভাবে তাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়। অনেকে চিন্তা করে এত প্যারালাইসিস হয়ে গিয়েছে, এর জন্য চিকিৎসা টাকা খরচ করে লাভ কি, বা আদৌ ভালো হবে কি না, মানে গ্যারান্টি চায়। আমি দেখি তো, আমাদের প্র্যাকটিস করি, প্রত্যেকটা লোক কিন্তু গ্যারান্টি চায়, কিন্তু কতদিনে ঠিক হবে সেটা জানতে, হ্যাঁ সেটা জানতে চায়, বা একটা নেগেটিভ ন্যারেটিভ বাংলাদেশের মানুষের মধ্যে এটা আছে। তো আমি আপনার মাধ্যমে এবং এটি নিউজের মাধ্যমে মানুষকে বলতে চাই, প্রত্যেকটা প্যারালাইসিসের ট্রিটমেন্ট আছে। আমরা বিরতির আগে আমরা যেমন যে কারণগুলো বললাম, সেটা জিবিএস হোক, এমএনডি হোক, মায়োপ্যাথি হোক, বা স্ট্রোক হোক, বা এনি কজ, এনি ডিজিজ, ডিসঅর্ডার, বা যে কোনো কারণেই অনেক সময় মানুষ অ্যালকোহলিজম থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে। মানে যারা অতিরিক্ত মদ্যপান, ধূমপান করেন, বা অ্যাবিউজ, বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্যাদি নেন, তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। বিভিন্ন ঔষধ থেকে হতে পারে, লটস অফ ওষুধ আছে যেটা হতে পারে। প্রত্যেকটা রুগীরই কিন্তু আপনার ট্রিটমেন্ট করা সম্ভব, এবং রিকভারি আমরা বলি, এখানে একটা টার্ম আছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। মানে আমরা হেবিলিটেড কি, আমরা কাজকর্মে হেবিলিটেড, হাঁটা চলাফেরা হেবিলিটেড, সব কিছুতে হেবিলিটেড। যদি এই কাজটা আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন আমরা আবার তাকে রিগেইন করার নাম হচ্ছে রিহ্যাবিলিটেশন। সো এই কাজটা আমরা যারা রিহ্যাব টিম করি, আমরা স্পেশালিস্ট আছি, রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, এবং একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে প্রতিটা প্যারালাইসিসকে রিকভারি করা সম্ভব। কিন্তু এখানে দরকার আমাদের সচেতনতা। ধরেন একটা লোক স্ট্রোক করলো, স্ট্রোক করার পর সবার তাকে বাঁচিয়ে রাখা হয়েছে ফার্স্ট প্রাইমারি
আমাদের মেডিকেল ইমার্জেন্সি, জি। আমরা বাঁচিয়ে রাখলাম, তারপরে তার একটা পাশ প্যারালাইসিস, তখন রুগীটা বাসায় নিয়ে যায়, আর ওই ট্রিটমেন্টটা রিকভারি বা রিহ্যাবিলিটেশন নিয়ে কেউ মাথা ঘামায় না। ওই দিন থেকে যদি সে মাথা ঘামায় এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুরু করে, যেহেতু এটা অ্যানাদার টিম ওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে, তাহলে কিন্তু এই রুগীটা কিন্তু দ্রুত 1 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি স্বাভাবিক জীবনে চলে আসে বা আসতে পারে। কিন্তু প্রবলেম হয় রুগী 1 বছর চলে যায়, রুগী ঘুরতে থাকে, মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, বা রুগী হয়তো বাসা চলে গেল, বা প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা হয় না। আমাদের দেশে ম্যাল প্র্যাকটিস হয়, আপনার বাসায় বাসায় বিভিন্ন অপচিকিৎসা হয়, বিভিন্ন কোয়াক লোকজন, ধরেন দ্যার ইজ নো ডিগ্রি, মানে ফিজিওথেরাপিতে একটা ডিগ্রি আছে, এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি। আপনার ডেন্টালেরও মেডিকেল টেকনোলজি আছে, ল্যাবেরও আছে, অন্যান্য জায়গাও আছে না? এই মেডিকেল টেকনোলজিস্টদেরকে বাসা পাঠিয়ে বলে ফিজিওথেরাপিস্ট, বলে তারা গিয়ে গিয়ে এটা করে। তবুও তো তারা কিছুটা জানে, কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বিভিন্ন নন মেডিকেল পার্সন, যারা কোনো পড়ালেখায় নাই মানে এই মেডিকেল সায়েন্সে, তারাও গিয়ে বাসায় বাসায় নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে রুগীকে নষ্ট করে বা ফিজিওথেরাপি দেয়। রুগী চিন্তা করে আমি আবার হাসপাতালে নিব, সেন্টারে নিব, একটা সময়ের ব্যাপার, টাকার ব্যাপার। সো বাসায় এসে একজন তো থেরাপি দিচ্ছি, কিছু কম হইলেও তো একটা লোক আমার সুবিধা মতো আসছে, কিন্তু সে খেয়াল করে না এই যে লোকটা উপার্জনক্ষম ছিল কিছুদিন আগে, সংসারে এত টাকা দিত, এই লোকটাকে আমরা একটা প্রপার ট্রিটমেন্ট দিই। যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং এখন তো আমাদের অ্যাভেলেবেল রিহ্যাবিলিটেশন প্রচুর হাসপাতাল বা প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন কাজ হচ্ছে, প্রত্যেকটা জেলা হাসপাতালে হচ্ছে, বা প্রচুর প্রাইভেটলি হাসপাতাল হচ্ছে, এবং খরচ কিন্তু অনেক কম। আমরা সেটা এই বিষয়গুলো নিয়ে আসছে। আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছেন খুলনা থেকে, তার নাম হচ্ছে হাকিম খান। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বাবার বয়স 50 বছর। আজ থেকে 30 বছর আগে তার ডান হাত ও পা প্যারালাইসিস হয়। তখন ডাক্তারের চিকিৎসায় তিনি কিছুটা ভালো হয়েছিলেন, কিন্তু এখন তিনি হাঁটতে পারছেন না এবং হাত দিয়ে খেতে পারছেন না। এখন তার উন্নতির জন্য কি করণীয়? দেখেন, 30 বছর আগে তার এই প্রবলেম, তো 30 বছর আগে আসলে চিকিৎসা বিজ্ঞান বাংলাদেশে এত অ্যাডভান্স ছিল না, এটা সত্য কথা, বাট এখন অ্যাডভান্স। এখন তার এই 30 বছরের সাথে তার যে সমস্যাটা ওনার বাবার যুক্ত হয়েছে, বিভিন্ন নার্ভের দুর্বলতা, মাংসপেশির দুর্বলতা, এটা হচ্ছে এইজিং প্রসেস জনিত। এখন বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, সাথে ব্যথা বেদনা থাকতে পারে। তারপরও এই বয়সেও কিন্তু যদি উনি প্রপার ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন চিকিৎসা এবং হাসপাতালের সান্নিধ্য হন, আমি মনে করি ওনার এই রিকভারি বা উনি সুস্থ থাকা, মরণ পর্যন্ত মোটামুটি ওনার মতো করে সুস্থ থাকা। কারণ এই জিনিসটা আমাদের কনসিডার করতে হবে, একটা 30 বছর বয়সের মানুষ আর 60 বছর বয়সের মানুষের কাজের পার্থক্য হবে, লাইফস্টাইলের পার্থক্য হবে। এখন উনি কি করে হয়তো মসজিদে যায় বা নামাজ পড়ে বা বাসায় খাওয়া দাওয়া, চলাফেরা, তার জামা কাপড় পরা, টয়লেটিং, যেন সে আরেকজনের উপর নির্ভর না হয়, এই যে বেসিক কাজগুলা কিন্তু বাই ট্রিটমেন্টের মাধ্যমে করা সম্ভব, এবং উনি কিন্তু নিজের কাজ নিজে করতে পারবে। এখনও ওনাকে যদি প্রপার জায়গায় উনি ট্রিটমেন্ট করে এবং চিকিৎসাকে দেখে পুনর্বাসন চিকিৎসা করে, ইনশাল্লাহ ওনার বাবা বাকি জীবনও অন্তত যে অবস্থা আছে তার চেয়ে ভালো থাকবে, খারাপ হবে না। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। দর্শকদের বলবো, প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে প্যারালাইসিসের আমরা আধুনিক চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটি রুগী আবার কাজে ফিরে যাচ্ছে, প্রতিটি রুগী আবার কাজে ফিরে না গেলেও নিজের উপর নিজে ডিপেন্ডস করে চলাফেরা সব করতে পারছে। এটা প্রপার ট্রিটমেন্ট আছে। আপনারা অপচিকিৎসা থেকে সরে গিয়ে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এটি নিউজকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে প্যারালাইসিস আসলে সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি তার সঠিক সময়ে চিকিৎসা করা হয়। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।